আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজা সিটিতে বন্দী এক ইসরায়েলির নতুন ভিডিও প্রকাশ করেছেন। ওই বন্দী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের তীব্র নিন্দা করেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফকে নেতানিয়াহুকে সাহায্য না করার আকুতি জানান। তার ভাষ্য, এই সহায়তার মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলোর হাতে থাকা বন্দীদের স্পষ্টত হত্যা করা হচ্ছে। ভিডিওর শিরোনাম দেওয়া হয়, নেতানিয়াহুর গোয়ার্তুমির কারণে তিনি গাজা সিটিতে ৭০০ দিনেরও বেশি সময় ধরে বন্দী। ভিডিওতে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে বন্দী অ্যালান ওহাম ওয়াশিংটনকে ইসরায়েলি জনগণ ও ইসরায়েলি বন্দীদের বিরুদ্ধে নেতানিয়াহুর উন্মাদ সিদ্ধান্তগুলোতে সমর্থন বন্ধ করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, এই ধরনের নীতি ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে আনবে। নেতানিয়াহু উদ্ভাবনী উপায়ে বন্দীদের ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে উপহাস করে ওহাম প্রশ্ন করেন, কেউ কি এখনও নেতানিয়াহুর এই প্রতিশ্রুতি বিশ্বাস করেন? তিনি তার পরিবারের কাছে একটি আবেগঘন বার্তা পৌঁছে দেন, তাদের কষ্টের কথা স্বীকার করেন এবং অভিযোগ করেন বেন গাভিরের পুলিশ বন্দীদের আত্মীয়দের সঙ্গে অপরাধীর মতো আচরণ করছে। তিনি তাদের প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাবার জন্য অনুরোধ করেন, কারণ এই প্রতিবাদই কেবল বন্দীদের মধ্যে আশা ও শক্তি যোগাচ্ছে। একই সঙ্গে ওহাম নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বন্দীদের নির্মূল করার চেষ্টার অভিযোগ এনে বলেন, আপনারা জানেন আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে এবং এগুলোই আমাদের শেষ দিন, কারণ সরকারের সিদ্ধান্তে মনে হচ্ছে ইসরায়েলি বন্দীরা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি পরিবারগুলোকে যে কোনো উপায়ে এই পরিণতি ঠেকানোর অনুরোধ করেন। ভিডিওটির শেষ অংশে বলা হয়, সময় ফুরিয়ে আসছে। গত সপ্তাহে কাসাম ব্রিগেডস গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে সতর্ক করে প্রতিশ্রুতি দিয়েছিল, ইসরায়েলি বাহিনীকে এর জন্য চরম মূল্য দিতে হবে। তারা শহীদদের একটি বাহিনী এবং হাজার হাজার অতর্কিত হামলা ও বিস্ফোরক প্রস্তুত করার ঘোষণা দেন। সংগঠনটি জানায়, গাজায় ইসরায়েলের স্থল অভিযান কোনো বন্দী বা বন্দীর লাশ নিয়ে আসতে পারবে না। এর 2 দিন আগে আল কাসাম ৪৭ জন ইসরায়েলি বন্দীর একটি কোলাজ প্রচার করে, যাদের সবাইকে রান আরাদ নামে চিহ্নিত করা হয়। রান আরাদ ছিলেন একজন নিখোঁজ ইসরায়েলি পাইলট, যাকে ১৯৮৬ সালে লেবাননে আটক করা হয়েছিল এবং পরে আমাল মুভমেন্ট ও হিজবুল্লাহর হাতে বন্দী থাকার পর তিনি নিখোঁজ হন। ইসরায়েলের গাজা আগ্রাসন বাড়ার সঙ্গে সঙ্গে এই ছবিটিকে একটি প্রতীকী বিদায় হিসেবে বর্ণনা করা হয়। ইসরায়েলের ধারণা, তাদের ৪৮ জন নাগরিক এখনও গাজায় বন্দী রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত। অন্যদিকে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে প্রায় ১১,১০০ ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে কঠোর পরিস্থিতিতে আটক রয়েছেন, যাদের উপর নির্যাতন, অনাহার ও চিকিৎসায় অবহেলার মতো নীতি প্রয়োগ করা হচ্ছে। এ কারণে অনেক বন্দী মারাও গেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। সম্মেলনে ৬টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবার ঘোষণা দিয়েছে। দেশগুলো হল অ্যান্ডোরা, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো। সম্মেলনের আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের জন্য উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, শান্তির সময় এসে গেছে, কারণ আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়েছি যখন এটি আর হাতছাড়া করার সুযোগ নেই। ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্সের পক্ষ থেকে স্বীকৃতি দেবার কথা ঘোষণা করেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখেও তিনি এই পদক্ষেপকে শান্তির স্বার্থে নেওয়া হয়েছে উল্লেখ করেন। সাধারণ পরিষদে ম্যাক্রো যখন বলেন, ফ্রান্স আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, তখন ফিলিস্তিনি প্রতিনিধি দল উল্লাস প্রকাশ করে। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে তিনি ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথ ত্বরান্বিত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ, গাজায় বোমা হামলা, গণহত্যা ও বাস্তুচ্যুতি বন্ধ করার সময় এসেছে। তিনি ফিলিস্তিন রাষ্ট্রে ফরাসি দূতাবাস খোলার সম্ভাব্য শর্ত হিসেবে গাজায় থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং একটি যুদ্ধবিরতির কথা উল্লেখ করেন।
ম্যাক্রো আরও বলেন, শান্তির পথ তৈরি করা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রাখার ঐতিহাসিক দায়িত্ব আজ আমাদের কাঁধে এবং তার সময় এসে গেছে। এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, এখন আর অপেক্ষা করার সময় নেই। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা ইসরায়েলের পরম দায়িত্ব। এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান এবং সম্মেলনকে শান্তি অর্জনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে অভিহিত করেন। বিন ফারহান সব দেশের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর উদাহরণ অনুসরণ করার আহ্বান জানান। জাতিসংঘের সম্মেলনে তিনি বলেন, আমরা অন্য সব দেশকে এমন একটি ঐতিহাসিক পদক্ষেপ নেবার আহ্বান জানাচ্ছি যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। তিনি পশ্চিম তীরে ইসরায়েলের লঙ্ঘন এবং আরব ও মুসলিম দেশগুলোর ওপর বারবার হামলার তীব্র নিন্দা জানান। বিশেষ করে কাতারের দোহায় সর্বশেষ ইসরায়েলি হামলার কথা উল্লেখ করেন তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই কর্মকাণ্ডগুলো ইসরায়েলের আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাবার মানসিকতা প্রতিফলিত করে, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে এবং এই অঞ্চলের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। এদিকে ফিলিস্তিনি প্রতিনিধি দলকে পূর্ণ প্রতিনিধিত্ব নিয়ে অধিবেশনে যোগ দিতে বাধা দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি ও অবরুদ্ধ এলাকায় সহায়তা প্রবেশের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি অ্যানালেনা বায়ারবকো জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করতে ইসরায়েল আইনত বাধ্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন, ইসরায়েল গাজায় সম্পূর্ণ গণহত্যা চালাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি দায়ী। তিনি বলেন, আমি মনে করি না যে আমরা এটিকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারি। এটি সম্পূর্ণ একটি গণহত্যা এবং এই গণহত্যার একমাত্র কারণ নেতানিয়াহু নির্দয়ভাবে, দুঃখজনকভাবে এই গণহত্যার মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তার সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে অসম্ভব করে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। এখন ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তুর্কি প্রেসিডেন্ট নিশ্চিত করেন, ইসরায়েলের দখলের নীতি সম্প্রসারিত করার লক্ষ্যে স্পষ্ট দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের স্বপ্নকে হত্যা করা, ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য কোনো জায়গা না রাখা এবং ফিলিস্তিনি জনগণকে নির্বাসিত করা। সম্মেলনে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মদবৌলি জোর দিয়ে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কেবল একটি রাজনৈতিক পছন্দ বা নৈতিক বাধ্যবাধকতা নয়, বরং নিরাপত্তা প্রতিষ্ঠার অপরিহার্য বিষয়। তিনি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে তার দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। মদবৌলি জানান, গাজায় যুদ্ধবিরতি হবার পরপরই কায়রো একটি আন্তর্জাতিক পুনর্গঠন সম্মেলনের আয়োজন করবে, যার উদ্দেশ্য হল তহবিল সংগ্রহ করা, যাতে ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে উৎখাত না হন। সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেন, যখন দুটি রাষ্ট্রের একটি জনগণ গণহত্যার শিকার হচ্ছে, তখন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান আলোর মুখ দেখবে কিভাবে। বিশ্ব নেতাদের সামনে ভাষণ দেবার সময় সানচেজ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও তার চেয়েও জরুরি হল নিজস্ব রাষ্ট্রে ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করা হচ্ছে। এখন যুক্তি, আন্তর্জাতিক আইন কিংবা মানবিক মর্যাদা, যে কোনো কিছুর ভিত্তিতেই হোক, আমাদের এই হত্যাকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, যখন আমরা গাজা নিয়ে আলোচনা করছি, তখন গাজার বেসামরিক জনগণের ওপর নির্বিচারে বোমা পড়ছে। তিনি তার বক্তব্যে ফিলিস্তিনকে যত তাড়াতাড়ি সম্ভব জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে গ্রহণের আহ্বান জানান এবং বিশ্বের দেশগুলোকে ইসরায়েলি নিষ্ঠুরতা থামাতে এবং ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নেবার আহ্বান জানান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরটিসি সমন্বিত, দ্রুত, বুদ্ধিদীপ্ত ও শক্তিশালী পদক্ষেপ নেবে।
1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি এবং আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। জেনারেল হাতামি বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে শত্রুরা ক্রমাগত ইরানের কাছে তার ন্যায্য দাবিগুলো পরিত্যাগ করার দাবি করছে, কিন্তু তিনি সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে জাতির অব্যাহত অগ্রযাত্রা ও প্রতিরোধের কথা তুলে ধরে বলেন, শত্রুদের অবশ্যই ইরানের মহান জনগণ, ইসলামিক প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থা ও ইসলামী বিপ্লবের মহান নেতৃত্বের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তিনি সেনাবাহিনী এবং আইআরজিসির মধ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত জোটের ওপর জোর দেন এবং তাদের ঐক্যকে জাতীয় নিরাপত্তার শক্ত ভিত্তি এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি লৌহ বর্ম হিসেবে বর্ণনা করেন। প্রতিরক্ষা এবং অতীতের সংঘাতের কথা উল্লেখ করে হাতামি বলেন, জনগণের সমর্থনের কারণে ইরান পূর্ব এবং পশ্চিমের বড় ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। ইরানের শত্রুদের উদ্দেশ্যে জেনারেল হাতামি বলেন, আর কোনো ভুল হিসাব করলে তার ফল হবে দৃঢ় এবং অনুতাপমূলক। মেজর জেনারেল পাকপুর তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ঘটনাগুলো ইরান ইরাক যুদ্ধের শুরুর দিকে জাতীয় ঐক্য এবং বিপ্লবী চেতনাকে প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। তিনি জোর দিয়ে বলেন, 8 বছরের প্রতিরক্ষা চলাকালীন দেখা সেই অনুকরণীয় সংহতি আবারও সারা দেশে স্পষ্ট ছিল। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অতুলনীয় ভূমিকার ওপর জোর দিয়ে আইআরজিসির প্রধান বলেন, শীর্ষ কমান্ডারদের শাহাদাতের পরেও তারা কৌশলগত জ্ঞান, উত্তরসূরি নিয়োগ ও অভিযানের নির্দেশনা ইসরায়েলি এবং আমেরিকানদের যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।